তো কাজল শাহনাজের গল্প সমগ্র যেটা এইটা নিয়ে কথা বলতে চাইতেছে। ওনার গল্প তো আসলে পড়ছি, আগেই পড়ছি। উনি তো পার্সোনালি যোগাযোগ ছিল আমার সাথে কিছুদিন। তো এইগুলির ধারণার মানে এগুলির তো একটা এফেক্ট আছেই পড়ার উপরে, যে আপনি যখন রাইটারকে পার্সোনালি চেনেন, তার সাথে যখন একটা সুসম্পর্ক বা দুঃসম্পর্ক থাকে, তখন সেটা তো রিডিং এর উপর আমার ধারণা কিছুটা প্রভাব ফেলে, যে পার্সোনালি পরিচয় থাকাটা। তো আহ, এগুলির বাইরেই আসলে বা এগুলি সহই আসলে কথা বলার চেষ্টা করব আর কি। মানে আমি যখন ফিকশন নিয়ে কথা বলছিলাম, তখন তো লিস্টে ওনার নাম ছিল, যে আমি তো ওনার গল্প, বাংলাদেশের গল্প নিয়ে কথা বলতে গেলে তো আসলে কাজল শাহনাজের গল্প নিয়ে কথা বলতে হবে। তো আমি একটু দেরি করছি, যে কারণ আসলে এম, যে আসলে নানান জনের যেগুলি পড়ি নাই ওগুলো আগে পড়া নেই, যেগুলি পড়া আছে সেগুলি নিয়ে তো কথা বলাটা কি বলবো, যে এক ধরনের ধারণা আছে, সহজ না, এক ধরনের ধারণা তো আছে উনার আসলে। উনি গল্প লিখছেন খুবই যদি সময়ের হিসাবে হিসাব করা যায়, তাহলে গল্প কিন্তু খুব বেশি লেখেন নাই আর কি। এই গল্প সমগ্র বইটাতে হইতেছে ওনার 23টা গল্প আছে। এইগুলি মানে মোটামুটি ওনার গল্প সমগ্র আর কি। তো এইটা হইতেছে যে ওনার যে গল্পগুলি বেশিরভাগই কিন্তু হইতেছে, আমি দেখলাম এই 23টা গল্পের মধ্যে 89 সালে হচ্ছে 5টা গল্প লেখা, 93 সালে হচ্ছে 3টা, আহ, ওরকম 96, 98 2টা, এরকম। উনি আসলে 89 থেকেই আসলে বলা যায় যে সিরিয়াসলি। এর আগে 85-এর একটা গল্প আছে, 89-এর আগেও 2টা গল্প আছে। ওইগুলো আমার কাছে খুব বেশি সিগনিফিকেন্ট কিছু মনে হয় না, কিন্তু ওনার আসলে গল্পের যদি বলি, ওগুলো খারাপ গল্প এরকম কিছু না। ওনার আসলে ওই বজরুলাল খাউড়ি থেকেই একরকমের শুরু। তারপরে হচ্ছে ওনার আসলে আমার পছন্দের গল্প তো হচ্ছে রোকনের মৃত্যু, কাছেম কালে, এইগুলি আর কি, মানে যেগুলি আসলে 89-এর দিকে লেখা হয়েছে। তো এর আগে আসলে একটু ব্যাকগ্রাউন্ডে কথা বইলা নেই আর কি, যে কাজল শাহনাজকে তো আমি আসলে মানে ওনার প্রতি আমার আগ্রহ আসলে ওনার কবিতার জায়গা থেকে। ওনার কবিতা তো একসময় খুব ভালোভাবে পড়ছি। আমার ধারণা টু সাম এক্সটেন্ট কিছুটা ইনফ্লুয়েন্সড হইছিও আর কি, যে ওনার কবিতার যে টেকনিকের জায়গাগুলি ওরকম। তো গল্প ওই তো উনি কিন্তু আবার পরিচিত হইতেছে গল্পকার হিসাবে আর কি, যে ওনার এই কবি পরিচয় থেকে হটায় দিয়ে আসলে গল্পকার বানায় দেওয়া হয়েছে, এরকম কিছু ব্যাপার আছে। তো কিন্তু উনি একই সাথে কবিতা গল্প একই সাথে শুরু করছেন আর কি লেখালেখি। তো কিন্তু ওইভাবে আমার মনে হচ্ছে সবাই জানে যে হইতেছে যে কাজল শাহনাজ গল্প গল্প লেখেন এবং খুব ভালো গল্প লেখেন। এখন হইতেছে যে উনি আহ, তো যেহেতু উনি ভালো গল্প লেখেন, ওনাকে নিয়ে যেন আসলে কথা বলার কিছু নাই। মানে আমি ওনার গল্পের আলাপ খুব বেশি দেখি নাই আর কি, যে ভালো ভালো এইটুকুই। কিন্তু হইতেছে যে ওনার গল্প নিয়ে কথা বলা, যে ধরেন আসলে এটা কোন জায়গা থেকে ভালো কোন জায়গা থেকে খারাপ, এগুলির ব্যাপারে তো আমি আগেও আমার কথাবার্তায় বলছি, আমাদের এখানে এক ধরনের কি বলবো লোকাছুপি কাজ করে আর কি, যেন একটা জিনিসটা ভালো বললে ওই ভালো জিনিসটা আর থাকবে না, ওইটার যেন একটু আনডিফাইন্ড হইতে হবে, একটু ডেফিনিটিভ হইতে গেলে যেন আসলে একটু মুশকিল হয়ে যায়। তো ওনাকে যত ভালো বলা হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড হইতেছে এটা, ওনার গল্পের স্টাইল, কলকবজা, কন্টেন্ট, এগুলি নিয়ে আসলে কথাবার্তা ততটাই কম বইলে আমার কাছে মনে হয়েছে। তো এটা না থাকার তো ওই যে একটা বললাম যে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, যে আমাদের এখানে আসলে যেটা ভালো সেটাকে হইতেছে যে ওরশিপ করতে হবে। যেমন শহীদুল জহির হইতেছে ভালো, খুব ভালো, মানে ওনারে নিয়ে আপনি একটা কথা বললে এটা খারাপ হয়ে যাবে আর কি। আখতারুজ্জামান ইলিয়াস ভালো মানে খুবই ভালো, মানে এটা নিয়ে আপনি কোনো আর কোনো সেকেন্ড কথা বলতে পারবেন না। আরেকটা আরেকটা জিনিস হইতেছে খারাপের খুব দুর্নাম করতে পারবেন, যে এটা খারাপ, এটা ও 10টা কারণে এটা খারাপ, কিন্তু একটা ভালো, এটা তো মানে যেন এটাকে নীরব থাকতে হবে। আরেকটা হইতেছে ভালো কি কারণে ভালো এটা বলা যাবে না, বললে ওই ভালো জিনিস নষ্ট হয়ে যাবে। এইটার একটা ট্রেডিশনের ঘটনা আছে, আমার মনে হয় ট্রেডিশনের একটা এফেক্ট এখানে আছে, একটা ব্যাপার। আর সেকেন্ড জিনিস হইতেছে যে উনি লিখছেন কম, এটা আমার কাছে খুব ইয়ে মনে হয় না। এর চেয়ে কম লিখেও তো ধরেন সৈয়দুল্লাহ তো কম লিখছেন, কম লিখেও তো আসলে উনি অ্যাপ্রিসিয়েটেড হয়েছেন আর কি, বা একটা নামধাম হয়েছে ওনার। আরেকটা জিনিস হচ্ছে উনি আসলে তো ওই যে লিটল ম্যাক পরবর্তীতে তো এইসব জায়গা, অন্য সব জায়গাতেই লিখছেন।
তো উনি একটা ক্লোজ সার্কেল মেনটেন করছেন আর কি, আমার ধারণা সাহিত্যিক মহলে। এখন হয়তো উনি সব জায়গায় যান, ইয়ে করেন। তো ওই উনি যে সার্কেলটা মেনটেন করছেন ওইখানে আসলে সাহিত্যিক দল গঠনে ওনার এক ধরনের ব্যর্থতা আর কোন কন্ট্রিবিউশন আছে কিনা আমি জানি না। মানে ওনার যারা কি বলবো যে ইয়েরা আছেন, ভক্ত যারা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেন, ওনারা হইতেছে যে ওনার কথা বলেন না তা না, কিন্তু হইতেছে যে ওই তো বাংলাদেশে অ্যাপ্রিসিয়েটেড হইতে গেলে তো আপনার আসলে কিছু প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড লাগে। বাংলা একাডেমি প্রাইজ পাইতে হবে, ওই দু একটা যারা হচ্ছে মুরব্বী বা যারা হচ্ছে সার্টিফিকেট দেন ওনাদের সাথে একটা ক্লোজ কানেকশন থাকতে হবে। এইভাবে তো আসলে জিনিসটা ছড়ায়। তো ছড়ানোর পরে হইতেছে যে পাবলিক দেখবে যে আসলে এটা ভালো না খারাপ। তো ওনার এই ছড়ানোর জায়গাটাতে আমার মনে হয় যে যে কি বলা যায় যে এক ধরনের ইয়ে করা, মানে কি বলা যায় যে এক ধরনের মুভমেন্টের জায়গা, সাহিত্যিক রাজনীতির জায়গা, সেখানে আমার ধারণা উনি মানে চেষ্টা করেন নাই। এরকম বলাটা তো একটু যায় না ঠিক হবে কিনা। মানে উনি হইতেছে যে ওই জায়গাগুলিতে মনে হয় কিছু ভুল স্টেপ নিয়ে নিছেন আর কি। এইটার একটা কন্ট্রিবিউশন থাকতে পারে, যে কারণে যেখানে বাংলাদেশের যারা বলাবলি করে ওই জায়গাতে ওনার গল্পের ব্যাপারে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন আছে যে কাজল শাহনাজ ভালো গল্পকার, কিন্তু ওনাকে নিয়ে আলাপ তোলা, হাইপ তোলা, একটা উপরে তুইলা দেয়া, এই জিনিসগুলি উনি আসলে সাফার করছেন ওনার রাইটিং কেরিয়ারে। এটা আসলে ওনার পাওনা। বাংলাদেশে তো আসলে খুব বেশি ভালো গল্পকার নাই। এখন ধরেন শাহাদুজ্জামান, তারপর ওই যে ইয়ে ইমতিয়াজ শামীম, বা ইভেন ধরেন ইয়েও মামুন হুসাইনও যতটা আলাপ আলোচনা পাইছেন, অ্যাপ্রিসিয়েশন পাইছেন, কাজল শাহনাজ তো ওনাদের চেয়ে ভালো গল্পকার, মানে তো উনি কিন্তু সেটা পান নাই। তো এই না পাওয়াটা উনি আমার ধারণা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন সোফার আর কি। তো আমার ধারণা উনি পরবর্তীতে হয়তো মানে বাংলা একাডেমি পুরস্কার পায়ে যেতে পারেন। তো এই কারণে আরো বইলা রাখা, যে বাংলা একাডেমি পুরস্কার পায়ে যাওয়ার আগে কথাবার্তা বইলা রাখি, পাইলে তো বলবেন যে পুরস্কার পাইছে এই জন্য কথা বলতেছে আর কি। তো ওনার এই বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার একটা কারণ আমি বই পড়া কিছু পাইছি আর কি। ওনার তো হচ্ছে যে পলিটিক্যাল যে কথাবার্তাগুলি সেগুলি তো অনেকটা হচ্ছে জাসদ ঘরানার। তো এখন জাসদ হয়ে তো বাংলা একাডেমি পুরস্কার পাওয়া যাবে না। এটা হইলে একদম দিল খোলা আওয়ামী লীগ হইতে হবে, নাইলে আর উনি যেসব ইঙ্গিতবাহী পলিটিক্যাল। তো যেটা বলতেছিলাম যে কেউ যদি কাজল শাহনাজের গল্প পড়েন তাইলে আলাদা একটা টেস্ট পাবেন। তো আলাদা টেস্ট মানে এরকম না যে এটা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের বাংলা ফিকশনের যে একটা ট্রেডিশন আছে সেটার বাইরের কোনো ঘটনা। কিন্তু এখানে আমার ধারণা মতে দুই তিনটা জিনিস অ্যাটলিস্ট চোখে পড়বে। ফার্স্ট যে জিনিসটা হইতেছে যে ওনার গল্প হচ্ছে কিন্তু মানে ফিকশন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার গল্প বাংলা ফিকশনে খুব বেশি নাই। আমি জানি না, অনেকেই তো ট্রাই করছেন, মামুন হুসেনেরও কিছু চেষ্টা আছে মনে হয় যে নন লিনিয়ার গল্প লেখার আর কি। তো এই এই নন লিনিয়ার যে ফর্মটা আছে এই ফর্মটাতে কাজল শাহনাজ খুব ইউনিক। মানে আমার ধারণা হইতেছে যে বাংলাদেশে আর অন্য যারা ট্রাই করছেন তাদের যেতে ওনার জিনিসটা বেটার হয়েছে নন লিনিয়ার ফিকশন। তো ওনার এই প্রথম থেকে এই ব্যাপারটা ছিল যে শুধুমাত্র যে নন লিনিয়ার হয়ে যাওয়া তা না, পরবর্তীতে এটার মধ্যে কাহিনী ঢুকছে, কিন্তু ওনার আসলে ব্যাপারটা গল্পের প্রথম দিকের গল্পগুলি পড়তে গিয়ে আমার মনে হইতেছিল যে এগুলি অনেক বেশি গদ্য ভাষার চর্চা। মানে যতটা না গল্প, যতটা না ফিকশন, তার চাইতে হইতেছে যে উনি গদ্য ভাষার উপর যেন হচ্ছে উনি মানে হচ্ছে চর্চা করতেছেন আর কি। ভাষাটা ওনার হচ্ছে মেইন ঘটনা। মানে অবশ্যই মানে নানান কন্টেন্ট তো আছেই আর কি, উনি হচ্ছে ভাষার ভিতর দিয়ে জায়গাটাতে ঢুকতেছেন। মানে এই গদ্যটাই যেন হইতেছে যে মেইন ঘটনা আর কি। এখানে একটা গল্প আছে, কিন্তু গল্পটা হইতেছে যে মানে গদ্যের একটা আউটকাম। মানে একটা যেন গদ্য প্রতিভা আছে ওনার, সেই প্রতিভাটার উনি হচ্ছে বিকাশ ঘটাইতেছেন হচ্ছে গল্প বলার ভিতর দিয়ে। তো ওনার গদ্য তো খুবই সুন্দর, মানে খুবই চমৎকার গদ্য। এইটা হইতেছে যে বাংলা ফিকশনের যে এক ধরনের, আমি বলছি যে এক ধরনের হচ্ছে স্টাইল বেসড, টেকনিক বেসড একটা ব্যাপার আছে, যে এখানে কন্টেন্টের চাইতে কি গল্পটা বলতেছেন তার চাইতে হইতেছে যে কিভাবে গল্পটা বলতেছেন সেইটা একটা ফোকাসটা মেইন ঘটনা হয়ে থাকে।
তো এই রকমের একটা ট্রেডিশন আছে, এই যে ভঙ্গিমাগুলি টেকনিকগুলি এই জায়গাতে হচ্ছে মানে কাজল শাহনাজ ডিসপ্লেসড হয়েছেন তা না। ওনার গল্প আছে, কিন্তু গল্পটাকে উনি যে ভঙ্গির ভিতর দিয়ে বলতেছেন, যে নন লিনিয়ার ফর্মে বলছেন, সেটার ব্যাপারে ওনার কি বলবো যে একটা স্ট্রং পয়েন্ট আছে, যে সুন্দর ভাষা না হইলে সেটা তো ভালো গল্প হইতে পারবে না। ইনফ্যাক্ট খুব কমই হয় আর কি, কিন্তু ব্যাপারটা যে খুব ভাষার জায়গা থেকে সবসময় আসে এইটা আমার কাছে মনে হয় না আর কি। এইখানেই হইতেছে যে একটা ব্যাপার আছে। আর ওনার ইয়ে তো হচ্ছে যে গদ্য তো হচ্ছে পোয়েটিক, মাঝে মধ্যে মনে হইতে পারে যেন গল্প, মানে এক ধরনের কবিতা গল্প হইতেছে। তো একটা সময় এটা তো খুব কি বলবো যে এই চেষ্টাটা তো খুব বেশি নাই বাংলাদেশি ফিকশনের মধ্যে। যেমন মাহমুদুল হকের কিছু ব্যাপার ছিল যে ওনার খুব পোয়েটিক গদ্য, কাহিনী ঘটতেছে, গল্প ঘটতেছে, উনি ইমোশন গুলোকে থ্রো করতেছেন, কিন্তু এমন ভাবে বলতেছেন যেমন ওনার ওই খেলাঘর কন্টেন্টের দিক দিয়ে বাদ দেন, কিন্তু আপনি যদি পড়েন আর কি, এটা খুবই সুন্দরভাবে ঘটনাগুলি ঘটে যাইতেছে ভাষার ভিতর দিয়ে। তারপর ওই যে জীবন আমার বনেও আছে, মানে প্যারার পর প্যারা আপনি পড়ে যেতে পারবেন যে কি পোয়েটিক। তো কাজল শাহনাজের গল্প পড়তে গেলে এরকম মনে হবে যে আরে কি পোয়েটিক। তো ওনার আমার ধারণা যে যারা দু একটা গল্প পড়ছেন ওনারা এটা টের পাবেন যে ব্যাপারটা কিরকম আর কি। ওনার গল্প হইতেছে খুবই ফ্ল্যাশি, ফ্ল্যাশি টাইপের, মানে ওই ইয়ে না, কি বলবো যে ছুটকা জিনিস না, একটা ফ্ল্যাশ, যেন একটা কি বলবো যে একটা থ্রো হচ্ছে লাইট, এবং এর মধ্যে একটা ঘটনা আপনি দেখতে পারতেছেন, আরেকটা ফ্ল্যাশ হচ্ছে আরেকটা ঘটনা আপনি দেখতে পারতেছেন, এরকম মেদহীন, যেটারে বাংলা ভাষায় বলে আর কি, যে কোনো আলাদা চর্বি টর্বি নাই, খুবই স্মার্ট একটা গদ্য আর কি। এইটা তো আসলে কি বলবো যে এই চেষ্টাটা তো মানে বাংলা গদ্যের এরকম সমস্যা আছে যে এলায়া পড়ে, আপনি দুইটা কথা বলতে গেলে 10টা কথা বাইরে হয়ে যায়। মানে এটা খালি কথার মধ্যে না, এটা বাংলা গদ্যের মধ্যে আমি বলতেছি যে এর বাইরে হচ্ছে যে ওই যে বর্ণনা প্রবণ, মানে খুবই নানান ধরনের বর্ণনা দিবে, এটার ভিতরে ঢুইকা যাবে, ইমোশন বলতে বলতে একটা ইমোশন নিয়ে 10 পাতা লেখা ফেলা যাবে, এরকমের ব্যাপার আছে। কিন্তু ওনার ব্যাপারটা হইতেছে যে এই বর্ণনার জায়গাটা তো উনি উল্টা কনসাইজড আর কি। উনি 2টা শব্দ বলবেন, 5টা শব্দ বলবেন, 10টা শব্দ দিয়ে হচ্ছে 100টা জিনিস উনি বুঝিয়ে ফেলতে চাইবেন আর কি। তো এইরকমের একটা ব্যাপার আছে, এগুলি ওনার স্টাইলের ব্যাপারে মনে হয়েছে। এখন কন্টেন্টের জায়গাটাতে যদি বলি আর কি, যে কন্টেন্টের জায়গাটাতে আমার আসলে ওনার ব্যাপারে অবজারভেশন আসলে মেনলি 3টা। একটা ঘটনা হইতেছে ওই যে প্রথমে বলতেছিলাম, উনি সংকেত ও ইশারা দিয়ে কথা বলছেন আর কি। উনি ডাইরেক্টলি কথা বলাটাকে রীতিমতো পাপ বইলা মনে করছেন, যে সরাসরি কোনো কথা বলা যাবে না। আমার সাহিত্য, আমার ক্রিয়েটিভিটি হইতেছে যে একটা মানে ভাব দিয়ে বুঝিয়ে ফেলতে হবে, একটা উপমা দিয়ে বুঝিয়ে ফেলতে হবে। আমি শুধুমাত্র একটা শব্দ বলবো, সেটা দিয়ে আপনি বাকি 10টা কথা বুঝে নিবেন। তো এই রকমের একটা ব্যাপার আসছে। তো এইটা সবসময় খুব পজিটিভ জিনিস হয় নাই আর কি। মানে টু সাম এক্সটেন্ট আমি তো মনে করি যে কিছু জিনিস আপনাকে খুব সরাসরি বলতে হবে। এখন এটার মধ্যে এটা হইলে আপনার ফিকশন থাকবে না, এটা বললে আমার সাহিত্য হবে না, এই জায়গাটা একটু ঝামেলার। তো ওনারকে আমি কি বলবো, ইন জেনারেল বলতেছি না যে এটা হয় নাই, কিন্তু এটা ওনার একটা ট্রেডিশনের মধ্যে আছে, যে ওনার হচ্ছে ইশারা ও সংকেতের জায়গা, এটা থেকে হচ্ছে উনি কথা বলা। এটা অনেক সময় ভালো জিনিস হইলেও অনেক সময় এটাই হইতেছে যে ওনার মানে কি বলবো যে উইকনেসের জায়গা বলে আমার কাছে মনে হয়েছে আর কি। মানে ছোট ছোট কিছু মেঘ যেন জড়ো করা হইতেছে আর কি। জড়ো করা হইতেছে যে একটা মানে এটা অনেক ক্ষেত্রে হইতেছে যে এই ছোট ছোট মেঘগুলি বিচ্ছিন্নই হয়ে রয়েছে, এটা একসাথে হয়ে একটা ঝড় তৈরি করতে পারতেছে না আর কি। কিন্তু অনেক সময় পারছে, কিন্তু বেশিরভাগ সময় এটা তৈরি হয়নি। উনি হচ্ছে আলাদা আলাদাই রেখে দিতে চাইছেন আর কি, যে কিছু ইমেজ উনি থ্রো করতেছেন এবং ইমেজের ভিতর দিয়ে উনি কথাগুলিকে বলতেছেন। তো এই এক্সপেরিমেন্টে তো আসলে খুব মানে কি বলবো, রিডারদের জন্য তো ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যে এইরকম একটা স্টাইল এখানে ইনভেন্টেড হয়েছে। আমার ধারণা এটা মানে কি বলবো, কপি করতে এক ধরনের সাহস লাগে বা এক ধরনের প্রচুর পরিশ্রম লাগে।
যেই কারণে হয়তো কাজল শাহনাজের পরে এই ধরনের নন লিনিয়ার স্টাইল বাংলাদেশে খুব বেশি মানে আমার চোখে পড়ে নাই। তো এটা না পড়াতে যেটা হয়েছে যে উনি এখনো ওই যে কাল্ট একটা ইউনিক পজিশনই হয়ে আছে আর কি ওনার ফিকশনের জায়গাটা। আরেকটা থার্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে ওনার এই যে কথাগুলি বলতেছেন এগুলির মধ্যে এক ধরনের সত্যি কথা বলার একটা ইচ্ছা বা সত্যি কথাকে উনি ডিপিক্ট করতেছেন এরকমের একটা ব্যাপার চলে আসছে যে আমি যা বলতেছি সত্যি বলতেছি, কবির কথা হচ্ছে সত্যি কথা। অনেক কথা সত্যি, মানে অনেক উনি যে অ্যানালাইসিস করতেছেন বা সিচুয়েশনের যে উনি বর্ণনা দিচ্ছেন সেখান থেকে অনেক ইউনিভার্সাল ট্রুথ হয়তো বের হয়ে আসতেছে, কিন্তু বেশিরভাগ সময় আসলে এইটা কি বলবো যে সত্যি কথা বলার যে একটা ইচ্ছার জায়গাটা এইটা ক্রিয়েটিভিটির জায়গাতে আসলে সবসময় হেল্প করে না আর কি। এটা ধরেন একটা এখনকার সময় দেখবেন যে ওই ফেসবুকে যেটা হচ্ছে যে বাণী হইয়া ওঠার আকাঙ্ক্ষা, আপনি কিছু চিন্তা করলেন বা একটা কিছু আমার মাথায় ক্লিক করলো, আমি একটা বাণী ছাইড়া দিলাম। তো ওনার এখানে এই সিঙ্গুলার কোনো বাণী হয় নাই, কিন্তু প্যারাগ্রাফ অনুযায়ী মনে হচ্ছে যে উনি কিছু একটা সিচুয়েশনকে এক্সপ্লেন করে সেখানে একটা বাণী দেওয়ার একটা ব্যাপার চলে আসে। এটা মাঝে মধ্যে হইতেছে যে ওই তো উদাহরণ দিয়ে বলতে পারলে তো ভালো হইতো। আমি পড়ার সময় ফিল করছি ওইভাবে আসলে দাগানো হয় না, কিন্তু অন্য কিছু জিনিস আমি লিখছি। হ্যাঁ, তো ওই জিনিসগুলি নিয়ে বলতে পারি, যেমন ওনার পলিটিক্সের জায়গাটা আমি যেটা বলতেছিলাম, ওনার পলিটিক্সের কিন্তু হচ্ছে উনি বিপ্লবী ব্যাপার স্যাপার আছে, বাংলা সাহিত্য করতে হইলে বিপ্লবী হইতে হয়, মানে বিপ্লবের ছিটে ফোটা থাকা লাগে আর কি। তো ওই জিনিসগুলো ওনার আছে, কিন্তু একই সাথে হইতেছে যে ওই বিপ্লবের যে বিপ্লবের ব্যাপারে উনি যে খুব ফেসিনেটেড তা না। উনি যেটা করছেন উনি আসলে এক ধরনের ডকুমেন্টেশন করে গেছেন এক ওনার সময়ের, যে ধরেন আপনি গল্পগুলির মধ্যে টের পাওয়া যায় যে এটা হইতেছে 80s এর ডকুমেন্টেশন, এটা হচ্ছে 90s এর ডকুমেন্টেশন, এটা হচ্ছে 2000 এর জেনজির একটা, মানে লাস্টের দিকে ওনার একটা গল্প আছে ওই যে কদম রসুলের এখানে যে গল্পটা, বা ওইটা হইতেছে যে আবার এখনকার একটা ডকুমেন্টেশন আর কি। তারপরে হইতেছে যে ওনার যেটা মানে রোকনের মৃত্যু, এইটা হইতেছে কিন্তু একটা সময়ের ডকুমেন্টেশন। চাঁদের ব্লেড ওইটা আরেকটা সময়ের ডকুমেন্টেশন। এইভাবে এক একটা সময়ের উনি ডকুমেন্টেশন করে গেছেন। তো পলিটিক্সের জায়গাতে যেটা হয়েছে ওনার আমি অ্যাটলিস্ট 3টা রেফারেন্স পাইছি, 3টা জায়গাতে আছে পলিটিক্সের কথা, এবং এগুলি আসলে এখনকার পলিটিক্যাল সিচুয়েশনের জন্য ওনার জন্য খুব বেশি পজিটিভ না আর কি। যেমন একটা জায়গাতে বাবা নুরুদ্দিনই মনে হয় আছে যে সে হচ্ছে কলকাতা চলে গেছে এবং কলকাতায় গিয়ে হচ্ছে সে স্ক্রিপ্ট লিখতেছে এবং ভালো টাকা পয়সা পাচ্ছে, মানে ওইটা হচ্ছে মুক্তিযুদ্ধের কাহিনী। চিন্তা করেন কেউ কি এটা পড়লে খুশি হবে? এটা যতই সত্যি কথা হোক আর কি। তো উনি এই ধরনের তো রিস্কি কথা বলে ফেলছেন পলিটিক্যালি, এরকমের একটা ঘটনা ঘটছে। আবার আরেকটা আছে হচ্ছে 152 নাম্বার পেজে, আমি একটু মার্ক করে রাখছি, সেখানে আরেকটা আছে হচ্ছে এটা কলকাতার ওই স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে স্ক্রিপ্ট লিখতেছে, স্ক্রিপ্ট লিখতে হইতেছে, টাকা পয়সা পাইছে এরকম। এটা 152 নাম্বার পেজের। আরেকটা হচ্ছে আমি মার্ক করে রাখছিলাম হচ্ছে 135 নাম্বার পেজে, যেটা হচ্ছে যে উনি বলতেছিলেন যে জয় মেহনতি মানুষের জয়, এই স্লোগানটা খুব সম্ভবত আমাদের আজকের জয় বাংলার ধ্বনির উৎস। মানে উনি দেখাচ্ছেন আসলে ধরেন আওয়ামী লীগের পিছনে তো জাসদ আছে, এই বিপ্লবীরাই তো আসলে আওয়ামী লীগের এই জায়গাটাকে কালচারাল জায়গাটাকে তৈরি করছে। তো এই যে তৈরি করাটা, এই যে উনি সিপিবি আওয়ামী লীগরা মিলাই দিচ্ছেন, এইটা তো একটু ঝামেলার। মানে উনি বিপ্লবীর জায়গা থেকে মিলাইছেন, কিন্তু পলিটিক্যালি বিপদে পড়ে যাওয়ার কথা আর কি। এটা অ্যাপ্রিসিয়েটেড হওয়ার কথা না, বরং এটা একটা প্রবলেমের জায়গা থেকে এটা দেখার কথা। তারপরে যে 219 নাম্বার পেজে একটা আছে ওই যে কদম রসুলেরটাতে, সেখানে হচ্ছে ইসা খার কথা বলা হইতেছে যে দিল একটা শত্রু লাগে এবং শত্রুটা হইতেছে দিল্লি। তো ওইটা তো উনি আরো বিপদে পড়ে যাবেন এরকম পলিটিক্যাল কথা বললে। তো ওনার পলিটিক্স যেটা হইতেছে যে উনি ওই এটা ভালো যে উনি কোনো পলিটিক্যাল দায়িত্ব পালন করতে চান নাই, কিন্তু পলিটিক্সের যে ডকুমেন্টেশনটা করছেন সেই ডকুমেন্টেশনে ওনার হচ্ছে যে বাংলাদেশে যে বিপ্লব হইল না সেটার প্রতি ওনার একটা কি বলবো যে এক ধরনের সফট কর্নার আছে, এবং বিপ্লবগুলি যে কই গিয়ে কেমনে কেমনে হারায় গেল সেটার ব্যাপারে ওনার একটা কি বলবো যে ট্রু ডিপিকশন আছে। এটার ব্যাপারে ওনার
মানে এই যে লেখকের সততার বা লেখকের দায়িত্বের একটা জায়গা আছে বলে আমি মনে করি। এখন লেখকের সততা এটা কিভাবে একজন লেখক ইয়ে করবেন, মানে তার ফিকশনে বা তার রাইটিংসে নিয়ে আসবেন, সেটা এক একজনের পদ্ধতি এক এক রকম, কিন্তু ওনার হচ্ছে এই রাইটিংসের জায়গাটাতে আমি ওই জিনিসটা ফিল করছি আর কি, যে উনি কোনো পলিটিক্যাল দায়িত্ব পালন করতেছেন না এখানে, বা হচ্ছে কোনো অ্যাস্থেটিক জায়গার একটা রিলিভেন্স আছে, কিন্তু সেই জায়গাটা কি বলবো যে ওনার এটা হচ্ছে লিটারারি রেসপন্সিবিলিটি আর কি, এটা কোনো পলিটিক্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে উনি দেখেন নাই। তো ইন্টারেস্টিং আরেকটা জিনিস হইতেছে, আপনি ওনার এই জিওগ্রাফিক্যাল প্রেজেন্সগুলা, ওনার কিন্তু যত কাহিনী আছে সব কাহিনীগুলি হইতেছে বাংলাদেশের মধ্যে, মানে ময়মনসিংহ পাবেন, নারায়ণগঞ্জ পাবেন, তারপর বরিশালের কিছু আছে, মানে ওই যে রাজশাহী আছে, এরকম হইতেছে, কিন্তু উনি উইদিন দ্য জিওগ্রাফিক্যাল পেরিফেরিতে উনি কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে অপারেট করছেন, যেটা খুব মানে আমার এটা চোখে পড়ছে আর কি। এটা আমি জানি না অন্যদের ব্যাপারে কিরকম, যে উনি খুব জিওগ্রাফিক্যালি লোকেটেড আর কি, এবং যে এইখানে যে ঘটনাগুলো বর্ণনাগুলা এইগুলাও আসলে বলবো যে খুব বাংলাদেশি ঘটনা, মানে এইটার যে একটা স্কেচ তৈরি হয়েছে, সেই স্কেচটা মানে এটা খুবই বাংলাদেশি ব্যাপার আর কি, মানে এই জিওগ্রাফির ঘটনা আর কি, এইটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো ওনার কথা যদি বলি, উনি যেটা আগেও বলতেছিলাম যে এই স্টাইলটাই আসলে চোখে পড়ছে, যে ওনার হচ্ছে প্রথমে একটা সুরকে উনি আবিষ্কার করতেছেন, বা একটা কি বলবো যে একটা ফ্লোকে উনি ধরতেছেন, তারপরে ফ্লোটার মধ্যে ওই সুরটার মধ্যে উনি হচ্ছে আসলে কথাগুলিকে ঢুকাইতেছেন, এইভাবে যেন উনি গল্পগুলিকে তৈরি করছেন। মানে গল্প খালি গল্পটা না, গল্প তৈরির যে কলকবজাগুলি আছে এইগুলিও টু সাম এক্সটেন্ট ভিজিবল, বা উনি হয়তো ইন্টেনশনালি ভিজিবল রাখতে চাইছেন আর কি। তো এর মধ্যে ওনার আমার তো পার্সোনালি হচ্ছে 5-6টা গল্প খুবই ভালো লাগছে। একটা তো হচ্ছে রোকনের মৃত্যু, এটা খুবই ইন্টেন্স, মানে এটা ইন্টেন্স একটা গল্প হয়েছে। আমি প্রত্যেকটা গল্প নিয়েই আসলে ওই 2-4 লাইন করে লিখছি, ওনার মতো করে ইশারা ও সংকেতে কয়েকটা কথা বলছি। যেমন ধরেন প্রথম কবিতা, এটা নিয়ে আমার কথা হচ্ছে, এটা হচ্ছে বর্ণনা, ছোট ছোট বাক্য, কিছু ইমেজ, তারপর হচ্ছে নন লিনিয়ার প্রেম, হ্যাঁ, তারপরে হচ্ছে সাদা প্রজাপতি, এটা হচ্ছে সেক্স ও পলিটিক্স, বাৎসল্য বোধ, এই টাইপের ঘটনা। তারপর হচ্ছে বজরুল খাউনি, এটা হচ্ছে পুরুষ, ড্রাগস, চাকরি ও দাসত্ব, এরকম একটা ঘটনা। আর নমরুদের তীর, সেটা নিয়ে বলা যায় ঘোর লাগা বিচ্ছিন্নতা, পুরুষের দৃষ্টি। তারপরে ধরেন হইতেছে রোকনের মৃত্যু, রোকনের মৃত্যু, এটা হচ্ছে বজরুল খাউড়িতে মনে হয় ভুল বলছি আর কি, হ্যাঁ ওটা ছিল অমৃত সুধা তার, হ্যাঁ। তারপর হচ্ছে নমরুদের তীর, নমরুদের তীর হচ্ছে একটা পলিটিক্যাল বিপ্লবী মন। তারপর হচ্ছে রোকনের মৃত্যু, রোকনের মৃত্যু হচ্ছে ব্যর্থ বিপ্লব, পথ হারায় ফেলা, ফেলে যাওয়া, এরকম। তারপর হচ্ছে কাছিমগালা, কাছিমগালা হইতেছে ঘর সংসার অমরতা। তারপরে হইতেছে বাসের চরিত নামা, সেটা হচ্ছে গরিবের জীবন। তারপর হচ্ছে অত্যন্ত সাধারণ একটা বিকাল, এটা হচ্ছে ভায়োলেন্স, সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, সাধু ভাষার বুলি। তো এই যে ওনার ওই ভায়োলেন্স জিনিসটা আরেকটা বলার মতো ব্যাপার, যে ওনার আসলে ভায়োলেন্স জিনিসটা আমার ধারণা খুবই সাটল ভাবে আছে, এটা কখনো উনি এক্সপ্লোর করেন নাই। এটাও হয়তো ওনার ট্রেডিশনের, মানে ওনার এই কি বলবো যে ওনার নিজের ঘটনা আর কি, একটা ডিসিশন নিয়েছেন যে উনি ভায়োলেন্সটাকে এক্সপ্লোর করবেন না, কিন্তু ওনার হচ্ছে ওই যে দুইটা জায়গাতে দুইটা গল্পে হইতেছে যে এই ইয়েটা চলে আসছে। একটা হচ্ছে অত্যন্ত সাধারণ একটা বিকাল, এটা এখানে হচ্ছে ভায়োলেন্সটা এক্সপ্লোর করছে, আরেকটা হইতেছে ওই যে ওই ইয়েটা আপনার হচ্ছে বাসে ধীরঞ্চি। এই দুইটা গল্পে আসলে ওনার ভায়োলেন্সটা উনি এক্সপ্লোর করছেন। আমার কাছে এটা ওনার একটা স্ট্রেংথের জায়গা মনে হয়েছে, যে এই ভায়োলেন্সটা যদি উনি ওপেন আপ করতে পারতেন তাইলে জিনিসগুলি
অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স হয়তো আমরা এখানে পাইতে পারতাম। ভায়োলেন্সটাকে উনি হচ্ছে ওই ইয়ের মধ্যে ওই যে কি বলবে যে সুপ্ত আগ্নেয়গিরির মতো উনি লুকায় রাখছেন, যে ভিতরে টের পাওয়া যায় কোনো একটা কিছু ফুটতেছে, যে কোনো সময় বের হয়ে আসতে পারে, কিন্তু এটা বের হয় না। তো ওই দুইটা গল্পে শুধুমাত্র এই জিনিসটা বাইর হয়েছে আর কি। মানে বাসে খিলঞ্চিটা তো মানে খুবই মানে বের হয়ে আসছে। ওই যে আমার পছন্দের গল্প বলতেছিলাম, এর মধ্যে একটা হচ্ছে রোকনের মৃত্যু, কাছিম গালা, চাঁদের ব্লেড। চাঁদের ব্লেডটা তো বেশ রোমান্টিক, এবং হইতেছে ওইখানে উনি আমার ধারণা এই যে মানে উনি ফেমিনিস্ট হইতে চাইছেন তা না, এখানে যে এক ধরনের কি বলবো যে একটা রোল আছে, মানে পুরুষ এবং নারীর এই রোলের জায়গাটাতে উনি খুব কি বলবো যে এক ধরনের অযৌন ভাব, অযৌন বলা যাবে না, মানে যৌনতা ওনার সবসময় আছে আর কি ওনার মধ্যে। তো এক ধরনের পাশ থেকে দেখার ব্যাপারটা আছে চাঁদের ব্লেড গল্পটাতে, এইটা ইন্টারেস্টিং হয়েছে আর কি। তারপরে হচ্ছে বাসের হিরঞ্চিটা তো ভালো, বাসের হিরঞ্চিটাতে যেভাবে ইয়েটা আসছে, মানে হিরোইনের ব্যাপারটা, মানে যেভাবে এক্সপ্লোর করছে ভায়োলেন্সটা, মানে জিনিসটা ভালো হয়েছে। মানে একটা আরেকটা হচ্ছে ওনার আবুল সুন্দরটা খুব ভালো, আমার পছন্দের গল্প আবুল সুন্দর। কারণ হইতেছে এখানে তেমন কিছু ওই যে বাংলাদেশের ইকোনমি বলেন, সোসাইটি বলেন, কিভাবে চেঞ্জ হয়ে যেতেছে এবং চেঞ্জের ভিতর দিয়ে একটা লোক কিভাবে হাইটা যেতেছে, এরকমের একটা ব্যাপার হয়েছে যে আবুল সুন্দর। মানে সে এই পলিটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে নাই, কোনো ঝুটঝামেলার মধ্যে নাই, সে হচ্ছে জিনিসটাকে এনজয় করতেছে বা একটা ওয়ে আউট সে তার মতো করে দেখতেছে। আবুল সুন্দরটা সুন্দর গল্প হয়েছে আর কি। রোডো চশমাটাও ভালো, পশুপালনের দিনটা তো ওনার আসলে ছেলেবেলার স্মৃতি টাইপের এরকম। তো কাছিম কালে তো হচ্ছে 9টা গল্প আছে, আর গতকাল লালে হচ্ছে ওরকম মনে হয় 10টা গল্প আছে, আর 4টা গল্প হচ্ছে এর আগে কোথাও ছাপা হয় নাই আর কি, এরকম একটা জিনিস। তো কিছু নোট আমি ওই ইয়ের ব্যাপারেও নিছিলাম, ওগুলি দেখি, আমি ছবি আপলোড করে রাখবো না, তাইলে বোঝা যাবে যে ওর একটা দুইটা টার্ম দিয়ে তো আসলে কথা বলা যায় না। তো ওনার মতো চাইলে তো আসলে একটা দুইটা টার্ম দিয়ে গল্পগুলিকে লোকেট করার একটা চেষ্টা করা যেতে পারে আর কি। এটা একটা জিনিস আছে আর কি। তো ওনার ব্যাপারে আসলে কথা হইতেছে যে আসলে মানে আমি যদি কাজল খানের গল্প নিয়ে বলতে চাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওনার যে নন লিনিয়ার ন্যারেটিভ, এটা হচ্ছে ওনার স্ট্রেংথের জায়গা আর কি। এক ধরনের অ্যাবস্ট্রাক্ট আর্ট যেন তৈরি হইতেছে ফিকশনের মধ্যে, এবং এটা পোয়েটিক হয়ে উঠছে আর কি। এবং এমন পোয়েটিক জিনিস আসলে বাংলা ভাষার গল্পে বেশ রেয়ার ঘটনাই আর কি। আর বাংলা গল্পের যে বর্ণনা ভঙ্গি আছে, এই বর্ণনা ভঙ্গিটাকে উনি যেন একটা অ্যাবসার্ডিটি পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করছেন, যেখানে হইতেছে যে একটা সুন্দর বর্ণনার মধ্যে বাংলা গল্প আটকায় থাকে, ওনার ওই সুন্দর গল্পটা আছে, মানে সুন্দর বর্ণনার মধ্যে গল্পটা আটকায় থাকে, ওই সুন্দর বর্ণনাটা ওনার মধ্যে আছে, কিন্তু ওই বর্ণনাটাকে উনি একটা অ্যাবসার্ডিটি পর্যন্ত এক্সটেন্ড করে গেছেন আর কি। এটা মনে হয় যে বাংলা ফিকশনে ওনার একটা কন্ট্রিবিউশনের জায়গা। তো আমার ধারণা কাজল শাহনাজের গল্প তো অনেকে পড়ছেন, বা যারা পড়ে নাই তাদের আমি মনে করি রিকমেন্ডেড, আপনি বাংলাদেশে ফিকশন লিখবেন, কাজল শাহনাজের গল্প না পড়লে অনেক কিছু বা মানে কি বলবো যে অনেক কিছু বাদ দিয়ে যাওয়া হবে, সেটাও বলা যেতে পারে। কিন্তু হইতেছে যে বাংলাদেশে গল্প পড়তে হলে কাজল শাহনাজ আপনার পড়াটা দরকার, তাইলে হইতেছে যে এখন পর্যন্ত কি কি জিনিস এক্সপ্লোড হয়ে গেছে সেটা আপনি দেখতে পাবেন, এবং এক্সপিরিয়েন্সটা আমার ধারণা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। এখন মুশকিল হইতেছে যে আমরা তো অনেক সময় অনেক কিছু লিখি বলি, এমন লেখা মনে করে যে আমি এটা প্রথম বলছি, আমি এটা প্রথম করছি। তো কাজল শাহনাজ কিছু জায়গায় এক্সপ্লোর করছেন বাংলা দেশে ফিকশনে, তো ওই ফিকশনের জায়গাগুলি যারা বাংলাদেশে গল্প লিখবেন দেখতে পারেন। এবং এটা খুব আমার ধারণা যে এখন ভালো লাগুক আর খারাপ লাগুক, আমি তো ওনার জায়গাগুলি হাইলাইট করার চেষ্টা করছি যে আসলে কি কোন জায়গাগুলিকে আমি খেয়াল করছি ওনার গল্পগুলি পড়তে গিয়ে। আসলে গল্পগুলি তো অনেক আগেই পড়ছি, মানে উনি যখন বইগুলি ছাপা হয়েছে তখন। আরেকবার কথা বলার আগে আমি জায়গাগুলি একটু মানে গল্পগুলি আবার একটু সেকেন্ড টাইম রিড করছি আর কি, তো তখন এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না। তো এই আর কি কাজল শাহনাজের গল্প নিয়ে এই হইতেছে আমার কথা।